নমস্কার সুপ্রিয় দর্শক শ্রোতা সকলকেই স্বাগত হিন্দু লাইফস ম্যাটার ইউটিউব চ্যানেলে। দর্শক, আজকের এই ভিডিওটা শুরু করব আমেরিকার টেক্সাসের একটা খবর দিয়ে। টেক্সাসের একটি ওয়াটার পার্ক এবং সেইখানে তারা একটা ঈদ পুনর্মিলনীর আয়োজন করেছে এবং সেটা নিয়ে একটা বিজ্ঞাপন এবং এই বিজ্ঞাপনের বিষয়বস্তুগুলি নিয়ে। খবরটা কেন গুরুত্বপূর্ণ সেটা শুধু একটা ওয়াটার পার্কের ঘটনা না, এটা আমাদের সময়ের একটা বড় প্রশ্ন। ধর্ম কি ব্যক্তিগত বিশ্বাস হিসাবেই থাকবে, নাকি ধীরে ধীরে খাবার, পোশাক, সংস্কৃতি, বিনোদন, শিক্ষা, অর্থনীতি, সাহিত্য, সমাজ সব কিছুকে নিয়ন্ত্রণ করবে? টেক্সাসের গ্র্যান্ড প্রেইরিতে অ্যাপিক ওয়াটার্স নামে একটা বড় ৮০,০০০ স্কোয়ার ফিটের ইনডোর ওয়াটার পার্ক, সেটা ২০১৭ সালে $৮৮ মিলিয়ন দিয়ে তৈরি হয়েছিল এবং সেই ওয়াটার পার্কটি ট্যাক্স পেয়ার ফান্ডেড, অর্থাৎ এই ট্যাক্স পেয়াররা 0.25% আর কি, মানে সেলস ট্যাক্স দিয়ে ওই ওয়াটার পার্কটির অর্থায়ন করেছিল, অর্থাৎ এটা জনগণের সম্পত্তি। তো এটা ডালাস ফোর্ট ওয়ার্থ অ্যাপিক ওয়াটার পার্ক আর কি। এবং সেইখানে ডালাস ফোর্ট ওয়ার্থ অ্যাপিক ঈদ নামে একটি ইভেন্টের আয়োজন করা হয়েছে এবং সেইখানে যেই লিফলেটগুলি বিতরণ করা হয়েছিল সেইখানে প্রচার করা হয়েছে এইভাবে যে ইভেন্টটি শুধু মুসলিমদের জন্য। রিপোর্টে বলা হয়েছে যে ফ্লায়ারে এই যে মুসলিম অনলি ভাষা, এটা শুধু এক জায়গায় ছিল না, এটা বহু জায়গায় ছিল, যে এটা শুধুমাত্র মুসলিমদের জন্য। এবং ইভেন্টের FAQতেও বলা ছিল যে পুরো ওয়াটার পার্কটি মুসলিমদের জন্য এক্সক্লুসিভলি রিজার্ভ করা হয়েছে, অথচ এটা কিন্তু জনসাধারণের পার্ক, এটা কিন্তু একটা পাবলিক ওয়াটার পার্ক, পাবলিকের টাকায় তৈরি। এবং এইখানে এই ঢোকার জন্য $55 ধার্য করা হয়েছে, আর যদি খাবার খেতে চায় তাহলে $65। এবং এই খাবারও বলা হয়েছে এইখানে সব শুধু হালাল খাবার দেওয়া হবে। তো এইখানেই বিতর্ক শুরু হয়েছে। তো মানুষ প্রশ্ন তুলল যে সরকারি অর্থে তৈরি বা করদাতাদের অর্থে তৈরি একটা পাবলিক ফ্যাসিলিটি শুধু ধর্মের ভিত্তিতে কিভাবে বুকিং নিতে পারে একদিনের জন্য? কেউ কেউ বলছে যে আচ্ছা, যদি মুসলিম অনলি করা যায় তাহলে কালকে কেন খ্রিস্টান অনলি ডে করা যাবে না? কেউ কেউ বলেছে যে এটা কি মানুষের যেই ইকুয়াল রাইটস বা মৌলিক অধিকার, সিভিল রাইটস ইস্যু নয়? তারপরে একজন রেডিও হোস্ট, ডানা লোস নামে রেডিও হোস্ট প্রশ্ন করেন যে ট্যাক্স পেয়ার ফান্ডেড সিটি ওন ফ্যাসিলিটিতে নন মুসলিমদের বাদ দেবে কিভাবে? কেউ যদি সেইখানে যেতে চায় তাদের প্রবেশাধিকার বন্ধ করবে কেমনে? বা তারা যদি সেইখানে হালাল খাবার না চেয়ে অন্য খাবার খায় বা সেইখানে ওই মুসলিম ড্রেস কোড ফলো না করে, তাহলে তাদেরকে কিভাবে বাধা দেওয়া হবে? তারপর এটা নিয়ে ব্যাপক শুরু হয়ে গেল আর কি, ব্যাকক্লাশ শুরু হয়ে গেল। এই ব্যাকক্লাশের প্রেক্ষাপটে কর্তৃপক্ষ বলল যে এইরকম ইভেন্ট, বার্থডে ইভেন্ট, ওয়েডিং ইভেন্ট, এই সেই প্রাইভেট ইভেন্ট অনেকেই হয়, অনেক কিছুই হয়, তবে এই যে মুসলিম ঈদ আয়োজন বা মুসলিম অনলি, এইটার দায়িত্বে আমরা ছিলাম না, আমাদের কাছ থেকে এটা বাড়া নিছে। এরপর এই যারা কমিটি আর কি, এই কমিটির লোকজন, একজন আছেন আমিনা নাইট, তিনি ফ্লায়ারের ল্যাঙ্গুয়েজ বদল করে দিয়েছেন। এটা করা হয়েছে যে এটা সবাই এইখানে আসতে পারবে। তো এবং তিনি এটার জন্য সাফাই গিয়ে বলেছেন যে আসলে আমরা এটা মুসলিম অনলি করতে চাই নাই, আমরা বলতে চেয়েছিলাম যে মডেস্ট ড্রেসড অনলি ইভেন্ট, তারপরে সবাই আসতে পারবে। হ্যাঁ, এই নতুন ভাষা যোগ দিয়েছে।
তো নতুন ভাষা আমরা জানি অনেক জায়গায় আমেরিকার বিশেষ করে অনেক দোকানে লেখা থাকে আপনার পায়ে যদি জুতা না থাকে তাহলে আপনাকে সার্ভ করা হবে না, বা আপনি ভালো এই কোনো ক্লাবে টাবে কোনো ইভেন্ট হইলে বলে দেওয়া হয় যে আপনি এই পোশাক পরে আসতে হবে। কিন্তু সবার জন্য উন্মুক্ত থাকতে হয় এইসব জায়গাগুলো, এনি কমার্শিয়াল প্লেস দোজ থিং। তো এখন যদি আপনি বলতেছেন যে চাপে পইরা যে সবার জন্যই মানে উন্মুক্ত, সবাই আসতে পারবে কিন্তু মডেস্ট ড্রেস পরে, তাহলে শুরু থেকেই আপনারা কেন এই ফ্লায়ারের মধ্যে লেখেন নাই অল আর ওয়েলকাম? কেন মুসলিম অনলি লেখা হলো? যদি এটা শুধু মডেস্ট ড্রেস ইভেন্ট হয় তাহলে ওই যে কেন বলা হলো যে এন্টায়ার ওয়াটার পার্ক এক্সক্লুসিভলি রিজার্ভ ফর মুসলিমস? এবং যদি পাবলিক ব্যাকক্লাশ না হতো, জনগণ যদি ক্ষিপ্ত না হতো, তাহলে কি এই ভাষা বদলানো হতো? এই ঘটনাই আজকের আলোচনার কেন্দ্র। তো প্রথমেই পরিষ্কার করে বলি যে এই ভিডিওটা কোনো সাধারণ মুসলিম মানুষদের বিরুদ্ধে না, কোনো ধর্মীয় বিশ্বাসী মানুষের বিরুদ্ধে না, কোনো ব্যক্তির নামাজ, রোজা, ঈদ, হিজাব, হালাল ফুড এসব ব্যক্তিগত পছন্দের বিরুদ্ধেও না। সমস্যাটা হলো যখন ধর্ম ব্যক্তিগত বিশ্বাস থেকে বের হয়ে পাবলিক লাইফের গেট কিপিং করা শুরু করে। অর্থাৎ এই জায়গায় কে ঢুকবে, কে কি পড়বে, কে কি খাবে, কোন গান চলবে, কী ধরনের এন্টারটেনমেন্ট হবে, নারী পুরুষ কিভাবে থাকবে, তারা কি একই জায়গায় থাকবে নাকি আলাদা আলাদাভাবে সেগ্রিগেট করে দেওয়া হবে, শিশুদেরকে কিভাবে শেখানো হবে, কি শেখানো হবে, এবং এই সমাজের কমন স্পেসটা এটা কাদের জন্য? যখন ধর্ম এইসব প্রশ্নের উত্তর একচেটিয়াভাবে দিতে শুরু করে তখন সেটা আর প্রাইভেট ফেইথ বা ব্যক্তিগত বিশ্বাস থাকে না, সেটা সোশ্যাল কন্ট্রোল হয়ে যায়। এবং আমি মনে করি যে এই ওয়াটার পার্কে যা ঘটতেছিল এটা একটা সোশ্যাল কন্ট্রোল হিসাবে ঘটানোর পায়তারা হচ্ছিল। টেক্সাসের এই ঘটনায় প্রথমে বলা হয়েছিল যে তারা বলছে যে আপনারা এটা ভুল বুঝেছেন, আমরা কাউকে বাদ দিতে চাই নাই, এটা একটা সকলের জন্য উন্মুক্ত, সবাই আসতে পারে। কিন্তু জনসমক্ষে আমরা যেই লিফলেটটা সেইখানে দেখেছি সেখানে তো লেখা ছিল মুসলিম অনলি। তাহলে সেটার অর্থ সাধারণ মানুষ খুব স্বাভাবিকভাবেই বুঝবে যে এইখানে নন মুসলিমরা ওয়েলকাম না, তাই না? তারপর ব্যাকক্লাশ যখন হলো ভাষা বদলে গেল, বলল মডেস্ট ড্রেস অনলি, সবার জন্যই উন্মুক্ত। তাহলে এই যে প্রথম ধাপ, যেটা ধর্মীয় আইডেন্টিটি দিয়ে বাউন্ডারি তৈরি করার চেষ্টা করা, এবং তারপরে দ্বিতীয় ধাপটা আসলো সমালোচনার পরে, তাহলে এখন প্রশ্ন তো আসে যে আপনারা মুসলিম অনলি শব্দটা কেন ব্যবহার করেছিলেন? একবার না একাধিকবার ওই ফ্লায়ারে মুসলিম অনলি শব্দটা ছিল, এবং এই প্রশ্নের উত্তর এড়িয়ে গেলে আসল সমস্যাটা বোঝা যাবে না। দর্শক, পাবলিক স্পেস কি, পাবলিক স্পেস কার জন্য? একটা প্রাইভেট মস্ক, চার্চ, টেম্পল, সিনাগজ, সেখানে ধর্মীয় অনুষ্ঠান হবে, এটা স্বাভাবিক। একটা মুসলিম কমিউনিটি সেন্টারে ঈদ অনুষ্ঠান হলে কোনো সমস্যা নাই, কেউ ওইখানে বাগরা দেবে না। একটা হিন্দু টেম্পলে পূজা হলে সমস্যা নাই, একটা চার্চে রিট্রিট হলে কোনো সমস্যা নাই। কিন্তু পাবলিক ফাইন্যান্সিং, ট্যাক্সপেয়ার ফান্ডেড, সিটি ওন্ড কোনো রিক্রিয়েশনাল ফ্যাসিলিটি যদি রিলিজিয়াস এক্সক্লুসিভিটি আসে যে এই ধর্মের লোক এইখানে আসতে পারবে, অন্যরা আসতে পারবে না, তখন প্রশ্ন উঠবেই। কারণ পাবলিক স্পেস হলো সবার। যেমন এই যে আমি যেই জায়গাটাতে বসে আছি এইখানে কিন্তু সবাই আসতে পারবে, আপনি বলতে পারবেন না যে এটা আমি রিজার্ভ করছি, আপনি আসবেন না, সে আসবেন। নো, ইউ ক্যান নট ডু দ্যাট, দিস ইজ এ পাবলিক প্রপার্টি। তো সেখানে নাগরিক পরিচয় আগে, ধর্মীয় পরিচয় পরে। আপনি মুসলিম, হিন্দু, খ্রিস্টান, ইহুদি, বৌদ্ধ, নাস্তিক সবাই কর দেয়, সবাই নাগরিক, সবাই পাবলিক ফ্যাসিলিটির অংশীদার। সুতরাং পাবলিক স্পেসে শুধু এই ধর্মের জন্য ভাষা
এটা খুবই বিপজ্জনক। আজকে যদি মুসলিমদের জন্য হয়, কালকে অন্য কোনো ধর্মীয় গ্রুপ একই দাবি তুলবে এবং তারপর সমাজ ছোট ছোট রিলিজিয়াস আইল্যান্ডে ভাগ হয়ে যাবে। তারপরে এই যে মডেস্টির কথা বললো, যে মডেস্ট ড্রেস, আচ্ছা মডেস্ট ড্রেস বলতে কি বোঝেন আপনি? এটা কি আপনার পছন্দের উপর নির্ভর করবে, নাকি আমারও একটা পছন্দ থাকবে যে কোনটা মডেস্ট? ব্যক্তিগতভাবে কেউ মডেস্ট পোশাক পরতে চাইলে সেটা তার স্বাধীনতা, সে যদি মনে করে এইটা মডেস্ট। কিন্তু এবং এই ক্ষেত্রে কেউ বুরকিনি পরবে, কেউ সুইম ট্রাঙ্ক পরবে, কেউ মানে ঢেকে বা বোরকা হিজাব পরবে, সবই ব্যক্তিগত পছন্দ। কিন্তু আমি যদি খোলামেলা পোশাক পরি এবং সেটাকে যদি আমি মডেস্ট মনে করি, তাহলে আপনার মডেস্টের সাথে আমার মডেস্টের সংজ্ঞা না মিললে আপনি কি আমাকে ঢুকতে দেবেন না? আর আপনি যদি মডেস্ট ড্রেস বলতে একটা জিনিস বুঝে থাকেন, তাহলে দেন ইউ আর মেকিং এ রুল ফর মি। আমার জন্য আপনি একটা আইন তৈরি করতেছেন। ড্রেস তো কখনো নিউট্রাল থাকে না, এক একজনের কাছে এক এক ড্রেস ভালো লাগে, এই জন্যই তো বলে এই ড্রেসটা খুব সুন্দর, এই ড্রেসটা সুন্দর না। আপনি দোকানে গেলে বলেন যে না এটা ভালো না, ওইটা ভালো। তার মানে আপনার একটা নিজস্ব পছন্দ থাকতেই পারে ড্রেস নিয়ে, কিন্তু সেই পছন্দটা আপনি যেই ড্রেসটা কিনেন নাই বাজে বলে আরেকজন কিন্তু কিনে নিয়েছে। সুতরাং কে যে রাইট কে যে রং, হাউ ডু ইউ নো? তারপরে এই কোন শরীর অ্যাকসেপ্টেবল, কোন পোশাক রেসপেক্টেবল, কোন নারী ভালো, কোন নারী অতিরিক্ত মডার্ন, কোন পুরুষ ধর্মীয়, কোন পুরুষ নষ্ট সংস্কৃতির, এই ভাবনা এটা তো সমাজে একটা মোরাল পুলিশিং তৈরি করে। সেই অধিকারটাই বা আপনাকে কে দিয়েছে? তো এইখানেই আছে ইসলামাইজেশনের একটা তত্ত্ব। তো এখানে ইসলামাইজেশন বলতে আমি সাধারণ মুসলমানদের ধর্মচর্চাকে বোঝাচ্ছি না, আমি বলছি এমন একটি সামাজিক রাজনৈতিক প্রক্রিয়ার কথা যেখানে ইসলামী নিয়ম, পরিচয়, ভাষা, খাবার, পোশাক, অর্থনীতি, এন্টারটেইনমেন্ট, এডুকেশন সব কিছু সমাজের কমন লাইফের উপর চাপিয়ে দেওয়া হয়। বলে যে এই বইয়ের মধ্যে এটা লেখা আছে, এটা ফলো করতে হবে। এর ফলে কি হচ্ছে, ধীরে ধীরে সোসাইটি বন্ধ হয়ে যাচ্ছে, আবদ্ধ সোসাইটি হয়ে যাচ্ছে, লেস মিক্সড হয়ে যাচ্ছে, লেস সেকুলার হয়ে যাচ্ছে, লেস ওপেন হয়ে যাচ্ছে। অর্থাৎ ধর্ম ব্যক্তিগত না থেকে পাবলিক অর্ডারের ভিত্তি হয়ে যায়। তো এটা কি উচিত? আপনি এইখানে মনে করেন আপনারা মেজরিটি, আপনারা ধর্মীয় অনুশাসন মেনে চলবেন এবং আমার ওপর সেটা চাপিয়ে দেবেন। তারপরে এই যে বলা হলো হালাল খাবার, তা কিন্তু আপনি ওই যেহেতু হালাল খাবার লিখেছেন, তার মানে আপনি নন হালাল খাবারের কোনো ব্যবস্থা সেইখানে রাখবে না এবং বলেছেন সোশ্যাল বাউন্ডারি মেনে চলতে। অর্থাৎ খাবার মানুষের সংস্কৃতির একটা বড় অংশ, কিন্তু যখন খাবার শুধু পছন্দ না, এটা একটা আইডেন্টিটির বাউন্ডারি হয়ে যায়, হ্যাঁ, যে এটা আমার খাবার, এটা তোমার খাবার, তখন কিন্তু সমস্যা। হালাল ফুড আপনি খাইতেই পারেন, সেটা আপনার অধিকার, কিন্তু যদি পুরো পাবলিক ইভেন্টে বলা হয় যে শুধু হালাল ফুড থাকবে বা নন হালাল খাবার থাকবে না, তাহলে এটা কি হয়ে যাচ্ছে? তাহলে আপনি একটা ধর্মীয় ফুড রেজিম বা ফুড জিহাদ আপনি এইখানে টেনে আনলেন। ধীরে ধীরে মানুষ একসাথে খাওয়ার বদলে আলাদা খেতে শুরু করবে। একসাথে উৎসব করার পরিবর্তে তারা আলাদা কমিউনিটি টেবিল নিয়ে বসবে। খাবারের মাধ্যমে সোশ্যাল মিক্সিংটা কমে যাবে। তারপরে পোশাকের যেই স্বাধীনতা, পোশাকের জন্য মানে অবশ্যই আপনি কাউকে চাপ দিতে পারেন না। কেউ তার ঢোলাঢালা পোশাক পরবে, কেউ ঢেকে রাখবে, কেউ বুরকা পরবে, কেউ হিজাব পরবে, কেউ ট্রেডিশনাল পোশাক পরবে, সবই ভালো। কেউ ওয়েস্টার্ন পোশাক পরবে, সেটাও ভালো। কিন্তু ইসলামাইজেশনের যেই প্রবলেম, সেটা হলো পোশাককে ব্যক্তিগত পছন্দ থেকে মোরালিটি টেস্ট বানিয়ে ফেলেছেন আপনারা। মেয়েদের বলা হয় এইভাবে পরো না, ওভাবে গেলে ফিটনা হবে, পুরুষদের চোখ নামাতে হবে, নিচের দিকে তাকিয়ে হাঁটতে হবে, মেয়েদের নিজেদেরকে চেক করে থাকতে হবে, এই জিনিসগুলি কিন্তু হচ্ছে। তারপরে এই টেক্সাসের এই যে ইভেন্টটা,
এইখানে কিন্তু মিক্স জেন্ডার স্পেসের কথা বলা হলেও মানে এখানে বলা হয়েছে যে যারা নাকি এখানে উপস্থিত থাকবে তারা এমন এটিকেট থাকবে, অর্থাৎ তাদের আচার ব্যবহার এমনভাবে করবে যাতে অপোজিট সেক্সের দিকে তাকানো যাবে না, আপনাদের চোখ মাটির দিকে নোয়ায়া হাঁটতে হবে। ভাবতে পারেন, দিস ইজ নট এ ওয়েস্টার্ন কালচার, দিস ইজ এ ইসলামিস্ট কালচার। ওয়াই? এটা যদি একটা জায়গা সবার জন্য উন্মুক্ত হয় তাহলে কেন আমাকে সেটা ফলো করতে হবে? তারপরে সংস্কৃতি, গান, মানে এগুলি তো আপনি বলতেছেন যে গান হারাম, নাচ অশালীন, নারী মঞ্চে উঠতে পারবে না, পুরুষ নারী একসাথে কালচারাল ইভেন্টে অংশ নিতে পারবে না। এইভাবে সংস্কৃতি তো ধ্বংস হয়ে যায়। একটা সেকুলার সোসাইটিতে গান থাকবে, রবীন্দ্রসঙ্গীত থাকবে, নজরুল থাকবে, লোকগান থাকবে, রক থাকবে, ক্লাসিক্যাল থাকবে, জ্যাজ থাকবে, থিয়েটার থাকবে, কমেডি থাকবে, কিন্তু রিলিজিয়াস কন্ট্রোল এলে সব কিছু পারমিসেবল আর ফরবিডেনের বক্সে কিন্তু ঢুকে যাচ্ছে। তো তারপরে আছে শিক্ষা, গুরুত্বপূর্ণ জায়গা। যখন ইসলামাইজেশন শিক্ষা ব্যবস্থায় ঢুকে তখন ইতিহাস, সাহিত্য, বিজ্ঞান সব কিছুকে ধর্মীয় লেন্স দিয়ে পড়ানোর চেষ্টা করে। শিশু শেখে না কীভাবে প্রশ্ন করতে হয়, শিশু শেখে কীভাবে মেনে নিতে হয়, কারণ প্রশ্ন করলে আপনি খারিজ হয়ে যাবেন। সেকুলার এডুকেশনের লক্ষ্য হলো ক্রিটিক্যাল থিঙ্কিং। ধর্মীয় এডুকেশনের জায়গা এইখানে থাকতে পারে না, কিন্তু সেটা বাসা, মসজিদ, মাদ্রাসা, মন্দির, চার্চ, নিজ নিজ ফেইথের যে নিজস্ব স্পেস আছে সেইখানে থাকতে পারে। তো রাষ্ট্রীয় বা পাবলিক এডুকেশন হওয়া উচিত কমন সিটিজেনশিপের ভিত্তিতে। তারপরে যখন একটা সমাজ স্বাধীন তখন সেইখানে লেখক লিখতে ভয় পায় না, এবং সেই সাহিত্য, সেই সমাজের সাহিত্য সংস্কৃতি দেখলে কিন্তু আমরা সেটা বুঝতে পারি। লেখক কি ধর্ম নিয়ে প্রশ্ন করতে পারে? কবি কি পুরোহিত, মোল্লা, পাদ্রী সবাইকে ব্যঙ্গ করতে পারে? নাট্যকার কি সমাজের অন্ধত্ব দেখাতে পারে? যদি না পারে তাহলে সমাজ মুক্ত নয়। ইসলামাইজেশনের একটা বড় প্রভাব হলো সেন্সরশিপ। মানুষ লেখার আগে ভাবে এবং তারা নিজেরা সেলফ সেন্সরশিপ দিচ্ছে আর কি, যে এটা লিখলে কেউ রাগ করবে কিনা, আমাকে ধর্মদ্রোহী বলবে কিনা, আমাকে হুমকি দেবে কিনা। যে সমাজে লেখক ভয় পায় সে সমাজে সত্য মরে যায়। তা আমরা কালকে এই সৌরভ গাঙ্গুলিকে ইলেকশনের কেন্দ্রে মানুষ জিজ্ঞেস করেছিল যে আপনি কি বলতে পারবেন যে এইবার কে জিতবে, আপনি কি মনে করেন? তিনি বললেন যে মা দুর্গাও বলতে পারবেন না, কিন্তু তিনি কি বলতে পারতেন যে আল্লাহও বলতে পারবেন না? সৌরভ গাঙ্গুলি কি বলতে পারতেন যে আল্লাহও বলতে পারবেন না? আমার তো মনে হয় না সেই সাহস তার আছে। কিন্তু মা দুর্গাকে তাচ্ছিল্য করা কোনো বিষয় না তার জন্য, কারণ আমাদের হিন্দু ধর্ম আপনাকে সেই সংস্কৃতি দিয়েছে মুক্তভাবে মত প্রকাশের, কিন্তু ইসলাম আপনাকে আপনার মুখ চুটে ধরবে, আপনাকে বলবে যে এইটা বলা যাবে, এটা বলা যাবে না। সুতরাং এই যে তারপরে এন্টারটেইনমেন্ট, তারপরে গেমস, এই যে যখন খেলার মাঠে মনে করেন আমরা দেখি যে ধর্ম যখন পাবলিক লাইফে চলে আসে তখন এগুলির এই খেলা তো একটা এন্টারটেইনমেন্ট, এটা কিন্তু এটার আমেজটা হারিয়ে ফেলে। আমরা দেখছি মানে খেলা বাদ রেখে নামাজ পড়া শুরু করে দেয়, এগুলি করতেছে, কিন্তু অন্য কেউ কিন্তু এগুলা করে না। তো এই যে কে কার সঙ্গে খেলবে, নারী পুরুষ একসাথে খেলতে পারবে কিনা, মেয়েরা সুইমিং করতে পারবে কিনা, পাবলিক পুলে আলাদা আলাদা যাইতে হবে কিনা বা একসাথে যাওয়া যাবে কিনা, বিচে কি পোশাক পরবে, ধীরে ধীরে পাবলিক রিক্রিয়েশনে যখন রিলিজিয়াস কোডগুলো ঢুকে যায় তখন কিন্তু এই সমাজটা আস্তে আস্তে ডিসইন্টিগ্রেটেড হয়ে যায়। টেক্সাসের ওয়াটার পার্কের যে কন্ট্রোভার্সি, এটা শুধু ঈদের জন্য না, এইটা একটা পাবলিক রিক্রিয়েশন প্লেস, এবং তারা যেই বিধিনিষেধ চাপিয়ে দিতে চেয়েছে সেটা সেই পাবলিক রিক্রিয়েশন স্পেসের চরিত্রই বদলে দেয়। এবং সেইখানে যদি মনে করেন এই যে বিরোধিতা করার জন্য কেউ থাকতো না, মনে করেন মেজরিটি মুসলিম 80%, 20% অন্যরা, সেইখানে তো তারা গায়ের জোরে এইটা চাপিয়ে দিত। তো এই ওয়াটার পার্ক কি সবার আনন্দের জায়গা না, নাকি রিলিজিয়াসলি কোডেড একটা এনভায়রনমেন্ট? আপনারা এটা বিবেচনা করে দেখেন। তারপরে
বিচ, পার্ক, খেলার মাঠ এসব জায়গা সমাজকে একসাথে আনে, ঐক্যবদ্ধ করে। মানুষ একে অপরকে দেখে, মেশে, কথা বলে। কিন্তু যদি বিচে বলা হয় এই দিন শুধু মহিলারা আসবে, ওই দিন শুধু মডেস্ট ড্রেস থাকবে, ওই জোনে শুধু রিলিজিয়াস ফ্যামিলি থাকবে, তাহলে মিক্সিংটা আর থাকে না, সোশ্যালাইজেশনটা থাকে না। ফ্রি মিক্সিং অর্থ হইল অসভ্যতা না। ফ্রি মিক্সিং মানে মানুষকে মানুষ হিসাবে দেখা। একটা ছেলে ও একটা মেয়ে একই জায়গায় থাকলেই সমাজ নষ্ট হয়ে যাবে, এই ধারণাটা খুবই অসুস্থ। তারপরে এই যে আমরা দেখছি যে এইখানে একটা হালাল ইকোনমি বা প্যারালাল সোসাইটি তৈরির একটা চেষ্টা চলতেছে। হালাল ফুড, ইসলামিক ফাইন্যান্স, হালাল ট্যুরিজম, হালাল এন্টারটেনমেন্ট, এইসব ব্যক্তিগত মার্কেট প্রিফারেন্স হিসাবে থাকতে পারে। সমস্যা তখন হয় যখন এগুলি সেপারেট সিভিলাইজেশনাল সিস্টেম হিসাবে বানানোর চেষ্টা করা হয়। অর্থাৎ আমাদের ব্যাংক আলাদা, আমাদের ফুড চেইন আলাদা, আমাদের স্কুল আলাদা, আমাদের অনুষ্ঠান আলাদা, আমাদের পোশাক কারখানা আলাদা, আমাদের বিনোদন আলাদা। ধীরে ধীরে এক দেশে দুইটা সমাজ তৈরি হয়, একটা ওপেন সেকুলার সোসাইটি আর একটা রিলিজিয়াসলি ফিল্টার্ড প্যারালাল সোসাইটি তৈরি হয়। আমরা বনাম তারা ন্যারেটিভ। যখন শিশু ছোট থেকে শিখে আমরা আলাদা, আমাদের নিয়ম আলাদা, আমাদের খাবার আলাদা, আমাদের পোশাক আলাদা, আমাদের এন্টারটেনমেন্ট আলাদা, আমাদের উৎসব আলাদা, তখন সে বড় হয়ে অন্যদের প্রতি কমফোর্টেবল থাকে না। সে ভাবে অন্যরা আউটসাইডার, অন্যরা মোরালি লোয়ার, অন্যরা ডেঞ্জারাস, অন্যরা আমাদের পিউরিটি নষ্ট করবে। এটাই সেগ্রিগেশনের একটা বীজ। এইখান থেকেই বৈষম্য শুরু হয়। তারপরে সংখ্যাগরিষ্ঠতা এবং ইন্টিমিডেশন। যেখানে মুসলিমরা মাইনরিটি, সেখানে অনেক সময় দাবি করা হয় আমাদের অ্যাকোমোডেশন দিন, আমাদের আলাদা স্পেস দিন, আমাদের রিলিজিয়াস সেন্সিটিভিটি মানুন, আমাদেরকে শ্রদ্ধা করুন। কিন্তু প্রশ্ন হলো, যেখানে মুসলিমরা মেজরিটি সেখানে কি অন্যদের একই স্বাধীনতা দেওয়া হয়? অনেক দেশে দেখা যায় রিলিজিয়াস মাইনরিটি পাবলিক লাইফে এমন প্রভাব তৈরি করে যে মাইনরিটিরা নিজেদের সংস্কৃতি, পোশাক, খাদ্য, উৎসব, মত প্রকাশ নিয়ে নিরাপদ বোধ আর করে না। এটা সব মুসলমানের চরিত্র না, কিন্তু মেজরিটেরিয়ান যেই রিলিজিয়াস পলিটিক্স আছে সেটা চরিত্র, এবং এটা অধিকাংশ মুসলমান সেইটা পালন করে। যে কোনো ধর্ম যখন মেজরিটি পাওয়ার পায় এবং সেকুলার লিমিটস মানে না, তখন সে অন্যদের ওপর চাপ তৈরি করে। এই জন্যই সেকুলারিজমটা খুবই দরকার পাবলিক লাইফে। অন্তত সেকুলারিজম মানে অ্যান্টি রিলিজিয়ন না, এবং এটাকে অনেকেই মনে করেন যে এটা ধর্মবিরোধিতা, কিন্তু সেটা না। সেকুলারিজম মানে রাষ্ট্র কোনো ধর্মের দালাল হবে না, পাবলিক স্পেস কোনো ধর্মের প্রাইভেট এক্সটেনশন হবে না, আইন ধর্ম দেখে চলবে না, নাগরিক অধিকার ধর্মভিত্তিক হবে না। আপনি ঘরে প্রার্থনা করুন, মসজিদে যান, মন্দিরে যান, চার্চে যান, উপবাস করুন, পূজা করুন, ঈদ করুন, ক্রিসমাস করুন, কিন্তু পাবলিক ইনস্টিটিউশন সবার সমান। সে ধর্ম করবে কি করবে না সেটা তার সম্পূর্ণ নিজস্ব ব্যাপার। এখন এইটা হলো বিগ টেন্ট সোসাইটির একটা আইডিয়া, যে যেখানে মুসলিম থাকবে সেখানে হিন্দু থাকবে, খ্রিস্টান থাকবে, এথিস্ট থাকবে, লিবারেল থাকবে, কনজারভেটিভ থাকবে, ট্রেডিশনাল থাকবে, মডার্ন থাকবে, কিন্তু কেউ বলবে না এই জায়গা শুধু আমাদের, এই নিয়ম সবাইকে মানতে হবে, এই কালচারই একমাত্র রিসপেক্টেবল কালচার। বিগ টেন্ট সোসাইটি মানে ডাইভার্সিটি উইদাউট ডমিনেশন, অর্থাৎ আপনি এটাকে আপনার মতামত চাপিয়ে না দিয়ে সবাইকে রিসপেক্ট করা শিখবেন। তারপরে ফ্রি মিক্সিংটা কেন প্রয়োজন হয়? তো ফ্রি মিক্সিং তো একসাথে শুধু ছেলে মেয়ে বসে থাকা বা কথা বলা না। ফ্রি মিক্সিং মানে সোশ্যাল কনফিডেন্স। একটা সমাজে যদি মানুষ একে অপরের সঙ্গে না মিশে, তাহলে সন্দেহ বাড়ে। ধর্ম, জেন্ডার, কাস্ট, এথনিসিটি সব কিছু নিয়ে দূরত্ব তৈরি হয়। মেয়েরা আলাদা, ছেলেরা আলাদা, মুসলিম আলাদা, নন মুসলিম আলাদা। এইভাবে সমাজ কখনো হেলদি হয় না। হেলদি সোসাইটিতে মানুষ একসাথে পড়ে, একসাথে কাজ করে, খেলে, গান শুনে, ডিবেট করে, উৎসব করে। আমাদের
সেন্সিটিভিটি বনাম সবার ফ্রিডম, এই জিনিসটা মাথায় রাখতে হবে। ধর্মীয় গ্রুপগুলো বলে আমাদের সেন্সিটিভিটি আছে, এটা রেসপেক্ট করতে হবে, ঠিক আছে, কিন্তু অন্যদের ফ্রিডমও তো আছে। আপনার মডেস্টি প্রিফারেন্স আছে, অন্যের নর্মাল সুইমওয়ের প্রিফারেন্স আছে, আপনার হালাল প্রিফারেন্স আছে, অন্যের নন হালাল ফুড প্রিফারেন্স আছে। যেমন আমি একবার দোকানে গেছি, একটা চিকেন নিচ্ছি, তো ভাই এটা হালাল না, তো আমি বলছি যে আমাকে হারামটাই দেন, যে দিস ইজ হাউ ইট শুড বি। আপনার প্রার্থনা করতে হবে, অন্যের রিলিজিয়ন ফ্রি রিক্রিয়েশন দরকার পড়তে পারে। পাবলিক লাইফে এক পক্ষের সেন্সিটিভিটি দিয়ে সবার ফ্রিডমকে সীমিত করা কোনোভাবেই উচিত না। তো টেক্সাসের ঘটনা থেকে আমরা কি শিক্ষা নিতে পারি? যে পাবলিক ব্যাকলাশটা দরকার ছিল, কারণ ব্যাকলাশ না হলে হয়তো মুসলিম অনলি ভাষাই থেকে যেত। দ্বিতীয়ত, ভাষা ম্যাটার্স, ল্যাঙ্গুয়েজ ম্যাটার্স। মুসলিম অনলি আর মডেস্ট ড্রেস অনলি এক জিনিস না। প্রথমটা রিলিজিয়াস এক্সক্লুশন, দ্বিতীয়টা ড্রেস কোড বেসড প্রাইভেট ইভেন্ট হতে পারে যদি সত্যিই সবাই ওয়েলকাম হয়। তৃতীয়ত, পাবলিক ফ্যাসিলিটি ব্যবহারে ক্লিয়ার রুল থাকা উচিত। প্রাইভেট রেন্টাল হলেও যদি ফ্যাসিলিটি ট্যাক্সপেয়ারদের ফান্ডেড হয়ে থাকে বা পাবলিকলি ইউজড হয়ে থাকে, তাহলে ডিসক্রিমিনেশনের কোনো সুযোগ থাকতে পারে না। চতুর্থত, সমাজকে সতর্ক থাকতে হবে রিলিজিয়াস অ্যাকোমোডেশন যেন রিলিজিয়াস সেগ্রেগেশনে পরিণত না হয়। শেষ কথা, আমরা এমন সমাজ চাই না যেখানে প্রতিটি জিনিসের আগে ধর্মের স্ট্যাম্প লাগানো থাকবে। খাবার ধর্ম দিয়ে ভাগ, পোশাক ধর্ম দিয়ে ভাগ, গান ধর্ম দিয়ে ভাগ, শিক্ষা ধর্ম দিয়ে ভাগ, খেলা ধর্ম দিয়ে ভাগ, বিচ ধর্ম দিয়ে ভাগ, ওয়াটার পার্ক ধর্ম দিয়ে ভাগ, বন্ধুত্ব ধর্ম দিয়ে ভাগ, বিয়ে ধর্ম দিয়ে ভাগ, রাজনীতি ধর্ম দিয়ে ভাগ। এভাবে সমাজ থাকে না, এভাবে সোসাইটি একটা গ্যাটোর মতো তৈরি হয়। আমাদের দরকার ওপেন সোসাইটি, আমাদের দরকার সেকুলার পাবলিক স্পেস, আমাদের দরকার ফ্রি মিক্সিং, আমাদের দরকার বিগ টেন্ট। ধর্ম থাকুক হৃদয়ে, ঘরে, উপাসনালয়ে, কিন্তু রাষ্ট্র, স্কুল, পার্ক, বিচ, ওয়াটার পার্ক, লিটারেচার, মিউজিক, ইকোনমি, এগুলি সবার জন্য, সবার ওপরে। আজকে টেক্সাসে যেই এটা লেখা হয়েছে যে তাদের জন্য অনলি, এবং ব্যাকলাশের পরে বলা হয়েছে যে অল আর ওয়েলকাম, কিন্তু আমাদের প্রশ্ন থাকবে প্রথম ভাষাটাই কেন এলো? কারণ ভাষা শুধু শব্দ না, ভাষা আপনার মনের অভিব্যক্তি প্রকাশ করে। ইট ইজ এ উইন্ডো টু ইউর মাইন্ড। আর সেই মাইন্ডসেটটা যদি এক্সক্লুসিভিটি, সেপারেশন, সুপ্রিমেসি, রিলিজিয়াস কন্ট্রোলের দ্বারা নিয়ন্ত্রিত হয়, তাহলে সমস্যা, এবং এটাকে আমাদের চ্যালেঞ্জ করতেই হবে। কারণ একটা প্লুরালিস্টিক সোসাইটি, বহুত্ববাদী সমাজ বাঁচাতে হলে একটা কথা পরিষ্কার বলতে হবে, ধর্ম ব্যক্তিগত হতে পারে, কিন্তু পাবলিক সোসাইটি সবার। ধন্যবাদ, আপনার মতামত কমেন্টে জানাবেন। নমস্কার, ভালো থাকবেন।